প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আসলে শেখ হাসিনা তিনি কিন্তু দীর্ঘদিন নীরব ছিলেন। দাপে দাপে তিনি প্রকাশ্যে আসার একটি চেষ্টা করছেন। সেই সাথে ভারত সরকারের নিরাপত্তার বিষয়ে শেখ হাসিনাকে প্রকাশ্যে আসার বিষয়ে যে বিধিনিষেধ তাও ক্রমেই শিথিল হচ্ছে। দিল্লি থেকে আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি, শেখ হাসিনা এখন বেশ তৎপর এবং তিনি একটি অন্যরকম মুডে আছেন। তিনি বের হতে চান এমনটি খবর পাওয়া যাচ্ছে। এরই মাঝে তিনি একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন। এমনকি প্রবাস থেকে যারা দিল্লি গিয়েছেন তাদের অনেকের সঙ্গেই তিনি সাক্ষাৎ করেছেন। লন্ডন থেকে যাওয়া একটি গ্রুপের সঙ্গে তিনি কথা বলেছেন। অত্যন্ত কড়া নিরাপত্তায় তিনি কোথায় আছেন সেই অবস্থান সম্পর্কেও কেউ বলতে পারছে না। তবে তাদেরকে কঠোর নিরাপত্তার মাধ্যমে তার কাছে নেওয়া হচ্ছে এবং কোনো ধরনের ভিডিও, স্টিল ছবি কোনো কিছুই তোলার পারমিশন সেখানে নেই। যতটুকু জানা যায়, শেখ হাসিনা দিল্লিতে খুবই খুশ মেজাজে রয়েছেন এবং গভর্নমেন্ট, বিশেষ করে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার, তারাও শেখ হাসিনার উপর থেকে বের হওয়া, কথা বলা, এসব বিষয়ে অনেকাংশেই শিথিলতার পরিচয় দিচ্ছেন। কারণ তারা দেখতে পাচ্ছে দীর্ঘ নীরবতার পর শেখ হাসিনা, দলীয় কর্মী, দেশবাসী, দেশের নির্বাচন, দেশের ভবিষ্যৎ, দেশ কোথায় ছিল, কোথায় যাচ্ছে, এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে চান এবং তিনি কথা বলছেন। তিনি যে ভারত থেকে যাবেন না তা তার সন্তান সজীবজের জয় কিন্তু আল জাজিরা, রয়টার সহ অনেক বিদেশি মিডিয়ার সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেটি পরিষ্কার। ভারতীয় মিডিয়াগুলিও চেষ্টা করছে শেখ হাসিনার কথা শুনতে এবং শেখ হাসিনার গন্তব্য কি এবং কোথায় সেটাও জানার চেষ্টা করছেন। তবে এটা নিশ্চিত, শেখ হাসিনা ভারত থেকে কোথাও যাচ্ছেন না, তিনি ভারতেই আছেন। তিনি মনে করেন ভারত থেকে যদি তার কোথাও যেতে হয় তাহলে তার গন্তব্য বাংলাদেশে, অন্য কোথাও নয়। বিষয়টি সজীব জয় নিজেও পরিষ্কার করেছেন। ভারতের এক সরকারি মহলের একজন আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে আমাদের দিল্লি প্রতিনিধি সোমনাথ গাঙ্গুলিকে জানিয়েছেন ভারত সরকার শেখ হাসিনাকে এখন আর বাধা দেবে না, তবে নিরাপত্তা ব্যবস্থা কঠোর অবস্থানেই থাকবে। সেই অবস্থানে থেকেই তিনি খুব তাড়াতাড়ি আবার প্রকাশ্যে আসবে। আপনারা জানেন গত সপ্তাহেই তিনি ভার্চুয়ালি অডিওর মাধ্যমে বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্য তিনি 5 দফা দাবি দিয়েছেন। এই 5 দফার সবগুলো দাবি অত্যন্ত সংক্ষেপে তিনি বর্ণনা করেছেন এবং তার বিশ্বাস আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে তিনি অনুরোধ করেছেন আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করে। তারপরেও এদিকে অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে যে বিএনপির একটি অংশ, এমনকি জামাতের একটি অংশ আওয়ামী লীগের ভোট পেতে
প্রায় মরিয়া হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে শেখ হাসিনার অবস্থানটা কি এবং শেখ হাসিনা কি ভাবেন সে নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মহলে, সাংবাদিকদের মহলে, এমনকি ভারত সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝেও। যে কারণে শেখ হাসিনাকে এর আগে বিভিন্ন ভাবে টেলিফোনে হোক আর ভিডিওতে হোক মানে অডিওতে বক্তব্য দেওয়ার জন্য তাকে কিন্তু কখনোই ভারত সরকার বাধা দেয়নি। প্রকাশ্যে এসে কথা বলার পারমিশন ছিল না, কিন্তু সেটিও সম্ভবত তিনি খুব তাড়াতাড়ি পাচ্ছেন এবং মানুষ খুব তাড়াতাড়ি শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তৃতা দিতে দেখা যাবে। শুরুটা হতে এমন হতে পারে, যতটুকু জানা গেছে, প্রথমে ভিডিওর মাধ্যমে, তারপর ভিডিও মাধ্যমে একাধিক অ্যাপিরিয়েন্সের পর হয়তো তিনি প্রকাশ্যে সশরীরেই আসতে পারেন, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও অনেক মিডিয়া বাড়িয়ে বলছে, গুজব ছড়াচ্ছে, তবে সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে তার উপর যতটুকু করা নজর ভারত সরকারের রয়েছে, অন্তত তার বাইরে আসার ব্যাপারে, সেই ব্যাপারে অনেক কিছুই শিথিল হচ্ছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা খুব কাছে থেকে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি, বাংলাদেশে কি হচ্ছে তিনি পর্যবেক্ষণ করছেন। শেখ হাসিনার ধারণা, শেখ হাসিনা নিজেও চাচ্ছেন না নির্বাচনে আওয়ামী লীগ দ্বারা নির্বাচন পণ্ড হোক বা নির্বাচন বানচাল হোক, কিন্তু নির্বাচনে তিনি অশনি সংকেত যে দেখছেন সেটার আভাস পাওয়া গেছে। সেটা এই কারণেই, জামাত এবং বিএনপি যে মারমুখী পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছে, আওয়ামী লীগ সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এমনকি দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে আওয়ামী লীগের মন্ত্রী, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা যারা, তারাও বাংলাদেশের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং প্রতিটি মুহূর্তেই তারা শেখ হাসিনাকে বিভিন্ন বিষয়ে অবগত করার চেষ্টা করছে। এবং শেখ হাসিনা নিজেও বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। তিনি দলীয় ভাবে এর আগে যখন অডিও বক্তব্য রেখেছিলেন, তিনি সেখানে তার দলীয় কর্মী বা জনগণকে নির্বাচন থেকে ভোট বয়কট থেকে থেকে তারা চাইছে যে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে কোনো অংশগ্রহণ না করে, ভোট কেন্দ্রে না যায়। তাছাড়া অন্য একটি সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায় যে শেখ হাসিনা আপাতত বাংলাদেশের 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত তিনি সবকিছু খুব কাছে থেকে পর্যবেক্ষণের এই পক্ষপাতী। কারণ শেখ হাসিনার একটি ধারণা, এই নির্বাচনে অনেক সহিংসতা হতে পারে, যেগুলি শেষ পর্যন্ত নির্বাচনকে বানচাল করতে পারে। যেমন একটি উদাহরণের স্বরূপ বলা যায় যে ওসমান হাদিকে হত্যার পর অনেকেই আওয়ামী লীগকে দায়ী করেছে, কিন্তু আওয়ামী লীগের ধারণা, আওয়ামী লীগ বলছে উসমান হাদিকে ওরা নিজেরাই হত্যা করেছে নিজেদের স্বার্থে। সেটা জামাত তার স্বার্থেই হাদি হত্যাকে তারা নিজেরাই সংগঠিত করে এই ব্লেমটি আওয়ামী লীগ বা অন্যদেরকে দিতে চাচ্ছে।
বিষয়টি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, উসমান হাদি যেদিন মারা যায় সেদিনই কিন্তু প্রথম যাকে অভিযুক্ত করা হয় বা আকার ইঙ্গিতে যার কথা বলা হয়েছিল সে হলো মির্জা আব্বাস। এবং এই আসনটিতেই উসমান হাদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারও তিনি শুরু করেছিলেন। এমনও শোনা গিয়েছিল ডাকসুর বিপি সাদেক খায়েম সেই আসনে নির্বাচন করবে, এজন্য হয়তো হাদিকে সরিয়ে দেয়া হয়েছে। হাদির খুনি ভারতে চলে গেছে, আবার বলছে যে হাদির খুনি বাংলাদেশেই রয়েছে। এই যে বিক্ষিপ্ত সব ঘটনাগুলি, এই সব ঘটনাগুলি প্রমাণ করে যে হাদিকে কারা হত্যা করতে পারে এরকম অনুমান পাওয়া যায়। একটি বিষয় খুব পরিষ্কার, গতকালই ঢাকায় একজন একজন বলেছে যে হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট, নগদ 2 কোটি টাকা, হাদিকে কাজী নজরুলের সমাধিস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দেয়া, এসব নিয়ে বিস্তর বাড়াবাড়ি মনে হচ্ছে। এমনও হইতে পারে যারা তাকে হত্যা করেছে তারাই এসবগুলি আগ বাড়িয়ে অতিরিক্ত করার চেষ্টা করছে, যেন তাদের উপর ব্লেম না আসে। কিন্তু ব্লেম কিন্তু অনেকে তাদের উপরেই দিতে চাচ্ছে, যেহেতু অনেকের ধারণা ওরাই ষড়যন্ত্র করে হাদিকে হত্যা করেছে, তাই হাদির মরণোত্তর অতি দরদ এই বিষয়টিকে আরো সন্দেহের কারণ করে তুলেছে। যে কারণে অনেক লোকের ধারণা যে হাদি আত্মকলহ বা নিজদের সুবিধার জন্য যারা আজকে হাদি প্রেমে হাবুডুবু কাটছে তাদের দ্বারাই, তাদের ষড়যন্ত্রেই হাদি হত্যা সংগঠিত হয়েছে। ভারতকে ব্লেম দেওয়া বা আওয়ামী লীগকে ব্লেম দেওয়া খুবই সহজ, এবং সেটা কতটুকু মানুষে গিলবে তারা খুব ভালো করেই জানে। কারণ ক্রমবর্ধমান ভারত বিদ্বেষ এই সমস্ত কারণগুলিও একটি অন্যতম কারণ। আর আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, বা অন্য কোনো ইস্যুতে আওয়ামী লীগকে গালি দেয়া থেকে শুরু করে আওয়ামী লীগকে পেলে যেন বর্তা করে দিবে, এরকমই একটা অ্যাটিচিউড। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের উপর সেই করা যে সমস্ত বিষয় চলছে, যেমন এই যে বাগেরহাটের ছাত্রলীগের ছেলে, তার তার ওয়াইফ মারা গেল, এবং সন্তান সহ, সেটি অত্যন্ত দুঃখজনক। এবং পরবর্তীতে তাকে বার মুক্তি দেওয়া হলো বিভিন্ন চাপে পড়ে। তো বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্ত ঘটনা বাংলাদেশে আপাতত নির্বাচনের আগে ঘটছে, বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর। এবং জামাত এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের জন্য খুবই ইজি হয় আওয়ামী লীগকে ব্লেম দেয়া, এবং তারা এই কাজটি করে যাচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত হয়তো এগুলি চলতে থাকবে। সহিংসতা বাড়বে নিশ্চিত। বাকযুদ্ধের কথা বাদই দিলাম, নির্বাচনে বাকযুদ্ধ হয়, পরস্পরে ঘায়েল করতে চায় বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনা এনে, সেটা হইতে পারে। কিন্তু নির্বাচনে ভয়াবহ সংকট নির্বাচনের আগে, 2 দিন আগে বা নির্বাচনের 2 দিন পরে কেউ উড়িয়ে দিচ্ছে না। প্রিয় দর্শক, যা বলছিলাম যে শেখ হাসিনাও দিল্লি থেকে এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করছেন। যাই হোক, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করব। তো শেষ পর্যন্ত যেটি ভালো খবর,
অনেকের জন্য, আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা কিছু বলা মানেই আওয়ামী লীগের মনে সাহস জেগে ওঠে, উজ্জীবিত হয় তৃণমূলের নেতা কর্মীরা, যারা পালিয়ে আছে তাদের মনেও সাহস যোগায়। এই প্রেক্ষিতেই শেখ হাসিনা চাচ্ছেন আওয়ামী লীগকে পুনঃগঠিত করার একটি প্রক্রিয়া, যেমনটি তিনি ধাপে ধাপে এগুচ্ছেন, পরবর্তী পদক্ষেপ হয়তো তেমনি ধাপে ধাপেই তিনি এগিয়ে যাবেন। দর্শক, আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ